নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। বাংলাদেশে হুলস্থুলুস কাণ্ড এবার তো স্বয়ং নিজেদের মধ্যেই খেয়ে শুরু হয়ে যাচ্ছে। মানে নিজেদের মধ্যেই মারামারি, হাতাহাতি, ফাটাফাটি শুরু হয়ে যাচ্ছে। এটা হওয়ারই ছিল, কারণ বাংলাদেশে তো একটা গণতান্ত্রিক সরকার চলছেন না, সেটা একটা মৌলবাদী সরকার। অনেকেই বলছেন কার্যত তাদের যে কর্মকাণ্ড সেগুলো তো দেখে তো মনে হচ্ছে না তারা গণতান্ত্রিকভাবে একটা সরকার চালাচ্ছে। অন্তর্বর্তী সরকার, যার শীর্ষে রয়েছেন একজন নোবেল জয়ী ব্যক্তি, তিনি বাংলাদেশে এখনও পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছেন। যা কিছু ঘটছে বাংলাদেশে সেগুলো তো আমরা দেখছি, এবং তাদের মুখ্য অভিপ্রায় এখন যেন ভারত বিরোধিতা, মানে ভারত বিদ্বেষ ছড়ানো তাদের এখন মুখ্য কাজ। মানে এটা তো স্পষ্টত বোঝা যায়, মানে তাদের জনগণকে মিসলিড করার জন্য মুখ্য বিষয়গুলো থেকে চোখ ঘোরানোর একটা কেরামতি, এছাড়া আর কি। তো বাংলাদেশ তো অনেকই ফাঁকা আওয়াজ দিচ্ছে, বিভিন্ন নেতা যারা রয়েছে বা বিভিন্ন সংগঠন যারা রয়েছে, যারা প্রখর ভারত বিদ্বেষী, তারা তো ফাঁকা আওয়াজ দিচ্ছে। ভারত যদি ফু দেয় একটা, সেকেন্ডে তো উড়ে যাবে, সেটা তো তারা জানে। তারপরেও তারা ফাঁকা আওয়াজ দিচ্ছে। তো আওয়াজ দিতে কোনো বাধা নেই, কিন্তু প্র্যাকটিক্যালি যখন তারা যে সমস্ত কথাগুলো বলছে সেগুলো বাস্তবিকভাবে করতে গেলে কতটা তাদের প্রতিহত হতে হবে সেটা সম্পর্কেও তারা অবগত। তাই যাদের করার কিছু থাকে না, তাদের থাকে ফাঁকা আওয়াজ। এটা কার্যত এই যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, যে নেতামন্ত্রী যারা রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছে ভারতের বিরুদ্ধে, তার একটা বড় উদাহরণ। যাদের করার কিছু থাকে না, তাদের ফাঁকা আওয়াজ থাকে। এটাই সব থেকে, মানে বাংলাদেশে যারা যে নেতাগুলো রয়েছে তাদের থেকেই বড় উদাহরণ পাওয়া যায়। এবং সাম্প্রতিককালে আমরা একটা জিনিস দেখছি যে এই যে সরকার, তাদের যে কর্মকাণ্ড, মানে সংখ্যালঘুরা বাংলাদেশে বর্তমানে কি বিপুল পরিমাণে অত্যাচারিত, তার সব থেকে বড় উদাহরণ হলো চিন্ময় প্রভু। এখনও পর্যন্ত জামিন পেলেন না, মানে অপরাধ না করেও তিনি 1 মাস জেল কেটে গেলেন। মানে ডিসেম্বরে পিছিয়ে দেওয়া হলো, জানুয়ারিতে তার জামিনের শুনানি হবে। তিনি যখন জানুয়ারিতে শুনানি হচ্ছে, তখন চট্টগ্রাম আদালতে জানিয়ে দেওয়া হচ্ছে তিনি এই চিন্ময় প্রভু যা গ্রেপ্তার, এই চিন্ময় প্রভু যে অপরাধ করেছেন সেটা যদি প্রমাণ হয় তাহলে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে। অতএব তার মামলা জামিন অযোগ্য। কার্যত তারপরেই তার জামিন খারিজ হয়ে যাচ্ছে চিন্ময় প্রভুর। তার অপরাধটা কি? তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা আনা হয়েছে। তিনি নাকি বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করেছে। কিন্তু যদি অবমাননার কথা বলি জাতীয় পতাকাকে, তাহলে আমরা একটা সময় দেখেছি এরকম একটা ছবি হয়তো ভাইরাল হয়েছিল যে বাংলাদেশের জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে কেউ একজন নামাজ করছেন। তো এটা পায়ের তলায় জাতীয় পতাকাকে অবমাননা করা, সে ব্যক্তির বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, নাকি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা আনা হয়েছে? সেগুলো তো হয় না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দেখেছি, সেক্ষেত্রে কিছু করা হচ্ছে না। কিন্তু এই চিন্ময় প্রভু কোথায় না কোথায় একটা পতাকার কি হলো, সেটাকে সামনে রেখে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ঠুকে দেওয়া হলো এবং তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো। ঠিক সেই মুহূর্তে যখন তিনি সংখ্যালঘুদের, বাংলাদেশের সংখ্যালঘুরা যখন আক্রান্ত হচ্ছে, তারা প্রতিবাদের সোচ্চার হচ্ছে, তখন এই চিন্ময় প্রভু তাদের একত্রিত করে তাদের মনে সাহস সঞ্চার করছিলেন। ঠিক সেই মুহূর্তে ইউনুস পুলিশ তাকে গ্রেপ্তার করলো এবং জেলে পাঠিয়ে দিল। কার্যত এগুলো তো বোঝা যায় ইউনুসের কতটা ভয়, এবং তার একটা সামান্য সন্ন্যাসীকে দিকে এত ভয় পাচ্ছে। সন্ন্যাসী, ইস্কন সন্ন্যাসীকে এত ভয়, এবং এই সন্ন্যাসীকে যে গ্রেপ্তার করা, এটা কি ধর্ম নিরপেক্ষতার পরিচয়? ইউনুস তো মুখে বড় বড় কথা বলছে, যারা মানে বর্তমানে বাংলাদেশের উপদেষ্টা রয়েছে, অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা, তারা তো বড় বড় মুখে বলিয়ে ওড়াচ্ছে যে আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই নির্বিশেষে ভালো রয়েছে। এই সমস্ত ঘটনা যে ঘটছে, সেগুলো বাংলাদেশে যেগুলো ঘটছে, মানে ভারতীয় মিডিয়াতে যেগুলো দেখানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ প্রোপাগান্ডা। এই সমস্ত কিছুই হচ্ছে না, মানে বাংলাদেশ এটা বলছে, কিন্তু তাদের কথার সাথে বাস্তবিক কি কোনো মিল পাওয়া যাচ্ছে? ঘটনাগুলো ঘটে যাচ্ছে হাজারো ঘটনা সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, সেগুলোকে তারা দেখাচ্ছে লঘু করে। 100টা মতো ঘটনা ঘটেছে। কখনো বা ইউনুস তো তিনি তো বলছেন শুনছি নাকি সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, মানে তিনি তো না শোনারই ভান করছে। তিনি সরকারের শীর্ষস্থানে রয়েছে, তিনি এই সমস্ত ঘটনা সম্পর্কে অবগত নয়। এটা কি মেনে নেওয়া যায়? তার কাছে কি কোনো কথা তার কানে যায় না? তার কাছে কোনো জিনিস কি পৌঁছায় না? তার অজান্তেই কি কোনো পদক্ষেপ নেয় সরকার? এটা কি
মেনে নেওয়া চাই? এটা কি বিশ্বাস করার মতো কথা? কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইউনূস খুব কৌশলে তিনি তার গদিটা, মানে একটা গদির যে লংজিভিটি, গদির যে পিরিয়ড, সেটা একটা দীর্ঘমেয়াদী করে নিলেন। মানে তিনি এই যে ভোট পিছিয়ে দেওয়া, এর মধ্যে ভোট একটা 2025-এ পাঠিয়ে দেওয়া, 25-এর শেষের দিকে বা 26-এ পিছিয়ে দেওয়া, এতদিন পর্যন্ত একটা সময় নেওয়া, এর মাঝে একটা বিপুল ফায়দা রয়েছে। সেই ফায়দাটা তুলছেন এই নোবেল জয়ী ব্যক্তি, এই ইউনূস। এবং সাম্প্রতিককালে যে ঘটনাটা ঘটল, মানে হাসিনা বিরোধী আন্দোলনে যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, সেই গণ অধিকার পরিষদের একজন নেতাই বেধড়ক মার খেলেন, মাথা টাথা ফেটে গেল। এবং মারল কারা? এই যে গণ অধিকার পরিষদের নেতা যিনি আক্রান্ত হলেন, ফারুক হাসান, তিনি আঙুলটা কার দিকে তুলছেন? ছাত্র দলের নেতাকর্মীদের ওপর। কিন্তু এই যে ছাত্র দল, বৈষম্য বিরোধী দল বা এই যে গণ অধিকার পরিষদ, এরা কিন্তু হাসিনা বিরোধী আন্দোলনে এক পথে পা মিলিয়েছিল, মানে একসাথে পা মিলিয়েছিল। তারাই আজকে নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করে দিচ্ছে। তবে এগুলো তো সবই সূত্রপাত, আরও কিছু আমাদের দেখতে হবে নিজেদের মধ্যে। এরা তো সবে দুয়ে দুয়ে হচ্ছে, একদিন দুয়ে ছাড়েও হবে, চারে ছাড়েও হবে, আর একদিন সম্পূর্ণই হবে। এইভাবেই হয়তো কোনো দেশ ধীরে ধীরে ডুবতে থাকে, যেমনটা পাকিস্তান করেছে। পাকিস্তানের বর্তমানে যে বেহাল দশা, সেই দিকেই হয়তো এই ইউনূস নিয়ে যাচ্ছে বাংলাদেশকে।